প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি বিষয়ের পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে। আশা করি এর আগে আমার দুটো ক্লাস তোমরা ভালোভাবেই অভ্যাস করতে পেরেছ। আজ আমরা পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাহলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অধ্যায় পঞ্চম। তোমরা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা যারা আমাদের ক্লাস অনুসরণ করছ, তারা সহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের ক্লাসগুলো ফলো করছ, তাদের সবার জন্য রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা। তাহলে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। প্রথমে টেলিভিশনের স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। ছবিটি দেখে বলতে পারো এটা কিসের ছবি? ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছ। আমরা ধাপ দেখতে পাচ্ছি, বিভিন্ন সিঁড়ি বা ধাপ দেখতে পাচ্ছি। সুতরাং এই ছবিটির আলোকে আমরা সহজেই বুঝতে পারছি আজকের আলোচ্য বিষয় প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। আমরা এর আগের দুটো ক্লাসে প্রোগ্রামের প্রাথমিক ধারণা এবং অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে এই ক্লাস শেষে তোমাদের কি লাভ হবে? এই ক্লাসটা করলে তোমরা কি কি শিখন ফল লাভ করবে তা একটু দেখে নেই। আসলে এখানে শিখন ফল একটাই, সেটা হচ্ছে এই পাঠ শেষে তোমরা প্রোগ্রাম এবং প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ বিশ্লেষণ করতে পারবে। তার মানে প্রোগ্রাম তৈরি করতে কয়টা ধাপ অনুসরণ করতে হয়, কয়টা ধাপ অতিক্রম করতে হয়, এই ক্লাস শেষে তোমরা সেটা অনায়াসে বুঝতে পারবে। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা অনুসরণ করবে। তো এসো আমরা ক্লাস শুরু করি। প্রথমেই ক্লাস শুরুর আগে আমরা প্রোগ্রাম কি এটা জেনে নেই। এটা আমরা প্রথম ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। তারপরে যদি ভুলে গিয়ে থাকো, এই জন্য প্রোগ্রাম কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলি। আসলে প্রোগ্রাম হচ্ছে, দেখো, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তাহলে এটা একেবারেই সহজ একটা জিনিস যে কোনো সমস্যা কম্পিউটারের মাধ্যমে যখন সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালা হচ্ছে প্রোগ্রাম। এখন প্রোগ্রামে কয়টি অংশ থাকে, কি কি অংশ আছে? আমরা একটা ছবি দেখতেছি, দেখো। এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করবে। এই যে প্রথমে যে ছবিটা একটা দোলনার মধ্যে দুলছে, এটাকে যদি আমরা বলি, এটা কি আসলে? এটাকে যদি আমরা বলি ইনপুট, এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট হলে আমরা আশা করি কি আউটপুটের। তাহলে দ্বিতীয় যে প্রশ্নবোধক চিহ্ন, ওখানে এটা যদি আউটপুট হয়, তাহলে ইনপুট এবং আউটপুট মাঝখানে নিশ্চয়ই একটা কাজ হয়, সেটাকে কি বলে? দেখো, সেটা এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা, তাহলে ইনপুট আউটপুট পেতে গেলে এখানে অবশ্যই কিছু একটা করতে হবে, সেটার নাম হচ্ছে প্রসেস। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রামের মূলত তিনটি অংশ, ইনপুট, প্রসেস, তারপর আউটপুট। তার আগে আমরা ইনপুট কি জিনিস আরেকটু বুঝে নেই বিস্তারিতভাবে। ইনপুট হচ্ছে ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডেটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয় তাই হলো ইনপুট। তাহলে প্রসেস কি জিনিস? প্রসেস প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়, যা হলো প্রসেসিং। ইনপুটের মাধ্যমে যে ডেটা দেয়া হয় সেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণটাই হচ্ছে প্রসেস। এরপরে আসো আউটপুট। হোয়াট ইজ আউটপুট? আউটপুট হচ্ছে, দেখো, প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফলই হচ্ছে আউটপুট। তাহলে প্রথমে আমরা ইনপুট দেই, ইনপুট নির্দেশ অনুসারে সেটা প্রসেস হয়ে তারপরে আমরা আউটপুট পাচ্ছি।
এখন এগুলো এই প্রসেসের কাজটা কয়েকটা ধাপে সম্পন্ন হয়, এই জন্যই বলা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। আমরা এখানে প্রোগ্রাম তৈরির কয়েকটা ধাপ নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, প্রথম ধাপের নাম হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। তৃতীয় ধাপ প্রোগ্রাম ডিজাইন। চতুর্থ ধাপ প্রোগ্রাম উন্নয়ন। পঞ্চম ধাপ প্রোগ্রাম বাস্তবায়ন। ষষ্ঠ ধাপ ডকুমেন্টেশন। লাস্ট ওয়ান অর্থাৎ সর্বশেষ ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রোগ্রাম তৈরির 7টা ধাপ আছে। তার মধ্যে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। আমরা ছবির মাধ্যমে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করেছি, ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো। এরপর আমরা এই 7টা ধাপই বিস্তারিত আলোচনা করব। এখন প্রথমে আসি, প্রথম ধাপ সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ আসলে কি? দেখো, সমস্যার সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে। আমরা যদি সমস্যাই চিহ্নিত করতে না পারি তাহলে তো সমাধানের প্রশ্ন আসে না। এই জন্য প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। তো সমস্যা সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে। সমস্যার প্রকৃতি, কারণ ও সমস্যা সমাধানের সম্ভাবনার কতগুলো বিষয় তথ্যানুসন্ধানের এই ধাপে বিবেচনা করা হয়ে থাকে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে সমস্যায় কোন ধরনের ইনপুট হবে, কোন ধরনের আউটপুট প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 3, সমস্যা সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটিও এ ধাপে সম্পন্ন করতে হবে। সর্বমোট এই 3টা বিষয় এই প্রথম ধাপে বিবেচনা করা হয়। এরপরে আসো দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। সমস্যা চিহ্নিত করার পর সেটাকে বিশ্লেষণ করতে হবে আমাদের। কিভাবে বিশ্লেষণ বলতে আসলে কি বোঝায়? যার মাধ্যমে সিস্টেমে ব্যবহৃত উপাদান ও বিষয়বস্তু বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ, সমস্যার কারণ চিহ্নিতকরণ, ডেটা সংগ্রহ এবং সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরির সর্বোচ্চ পরিকল্পনা প্রণয়ন করা হয় এই ধাপে। সমস্যা নির্দিষ্টকরণের পর সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। এই ধাপে নিম্নলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, যথা 1 হচ্ছে সমস্যার গাণিতিক মডেল তৈরি, আর 2 সমস্যার সমাধানের কত সময় লাগবে তা নিরূপণ করা। এছাড়া দেখো, সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন টুলস বা পদ্ধতি ব্যবহার করা হয়। যে টুলস বা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ডিকশনারি, স্ট্রাকচারড ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল এবং সিস্টেম ফ্লো চার্ট। এরপর আসি আমরা তৃতীয় ধাপে। তৃতীয় ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইন। সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, এরপরে আসতেছি আমরা প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন কি? আসলে সমস্যার সমাধান করার জন্য বর্তমান প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে নতুন প্রোগ্রামের মূল রূপরেখা নির্ণয় করাকে সিস্টেম ডিজাইন বলে। প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে যে ছোট ছোট ভাগগুলো করা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক সমাধান বের করতে হবে এ ধাপে। প্রোগ্রাম ডিজাইন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, যেমন 1 ইনপুট ডিজাইন, 2 আউটপুট ডিজাইন এবং 3 হচ্ছে ইনপুট ও আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। এই 3টা বিষয় প্রোগ্রাম ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত।
এরপর আসো প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম উন্নয়ন বলতে কি বোঝায় আসলে? দেখো, অ্যালগরিদম বা ফ্লোচার্টকে কোনো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে। একে বলা হয় কোডিং করা। যেমন সি, জাভা, বেসিক ইত্যাদি ভাষায় কোডিং করা যেতে পারে। প্রোগ্রাম ব্যবহারের ধারাবাহিকতাও এ ধাপে নির্ধারণ করা হয়ে থাকে। সিস্টেম উন্নয়ন একটি সমষ্টিগত কাজ এবং প্রোগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম বিশ্লেষক এবং প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা অত্যন্ত দরকার। পরের ধাপ হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়ন কি? দেখো, হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টল এসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টল সবগুলোই আমাদের এই বাস্তবায়নের মধ্যে পড়বে। বাস্তবায়ন অংশের দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রথমটা হচ্ছে টেস্টিং। টেস্টিং কি জিনিস? ভুল ত্রুটি পরীক্ষা করা। আর দ্বিতীয়টা হচ্ছে ডিবাগিং, অর্থাৎ ভুল সংশোধন করা। তাহলে প্রথমে ভুল ত্রুটি পরীক্ষা করা এবং তারপরে সেই ভুল সংশোধন করা, তাকে আমরা বলতে পারি ডিবাগিং। টেস্টিং কি জিনিস? দেখো, প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোন প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিক মতো আসছে কিনা বা রান করছে কিনা তা বাস্তবায়ন করা। ভিন্ন ভিন্ন আউটপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এই ধাপে। এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে বুঝতে হবে প্রোগ্রাম কোডিং এর কোথাও না কোথাও ভুল হয়েছে। প্রোগ্রাম সাধারণত 3 ধরনের ভুল পরিলক্ষিত হয় একটা প্রোগ্রামে। 1, ব্যাকরণগত ভুল। 2 হচ্ছে যৌক্তিক ভুল এবং সর্বশেষ নির্বাহজনিত ভুল। এখন ডিবাগিং কি জিনিস? টেস্টিংটা আমরা জেনে নিলাম। ডিবাগিং বলতে কি বোঝায়? ডিবাগিং, দেখো, ডিবাগিং হচ্ছে, আমরা উপরে প্রোগ্রাম টেস্টিং এর ক্ষেত্রে 3 ধরনের ভুল সম্পর্কে জেনেছি। প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। আসলে বাগ শব্দের অর্থ হচ্ছে পোকা, আর ডিবাগ মানে পোকা বাছাই করা আর কি। এটাকেই আমরা কম্পিউটার ভাষায় বলছে ডিবাগিং। তাহলে প্রোগ্রামে যে ভুল চিহ্নিত করতে পারলে, প্রোগ্রামে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। আর উক্ত বাক্যের সমাধান করাকে বলা হয় ডিবাগ। এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান করা সহজ, কিন্তু লজিক্যাল এরর সমাধান করা তুলনামূলক অনেক জটিল। আমরা পরের ধাপে চলে যাচ্ছি। পরের ধাপ হচ্ছে ডকুমেন্টেশন। প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখতে হয়। এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণে ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম। ডকুমেন্টেশনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে প্রোগ্রামের বর্ণনা, 2 ফ্লোচার্ট, 3 লিখিত প্রোগ্রাম, 4 নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা, 5 পরীক্ষণ ও ফলাফল। এরপরে আসো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এটা হচ্ছে প্রোগ্রাম তৈরির পরবর্তী ধাপ। রক্ষণাবেক্ষণ আসলে কি? দেখো, সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকীকরণ করা প্রয়োজন। এ ধরনের কাজ রক্ষণাবেক্ষণ ধাপের অন্তর্ভুক্ত। এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ এই ধাপে সম্পন্ন করা হয়ে থাকে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের নিয়ে আরেকটু কথা বলার আছে, তা হচ্ছে, দেখো, প্রয়োজনীয় পরিবর্ধন বা উন্নয়নের জন্য সিস্টেমের কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর সিস্টেমের উদ্দেশ্য ও লক্ষ্য ঠিকমতো বাস্তবায়িত হলো কিনা সে বিষয়েও এ ধাপে দৃষ্টি রাখতে হয়। এরপর প্রাথমিক অবস্থায় সিস্টেম পরিচালনায় অনভিজ্ঞতার কারণে সৃষ্ট অপ্রত্যাশিত ভুল ভ্রান্তি অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে দূর করা হয়ে থাকে এ ধাপে।
সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রধান কাজগুলো হলো সিস্টেমের হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ, সিস্টেমের সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, সিস্টেমের ডকুমেন্ট রক্ষণাবেক্ষণ। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধাপ। 7টি ধাপ নিয়ে আমরা এত সময় বিস্তারিত আলোচনা করলাম। এখন সিস্টেম উন্নয়ন চক্রটা একটু দেখে নেই। দেখো, সিস্টেম উন্নয়ন চক্রের প্রথমে হচ্ছে তথ্যানুসন্ধান, এরপর সিস্টেম বিশ্লেষণ, সিস্টেম ডিজাইন, সফটওয়্যার উন্নয়ন, সিস্টেম বাস্তবায়ন, সিস্টেম রক্ষণাবেক্ষণ। এই প্রত্যেকটা বিষয় দেখো এখানে চক্র, এটাকে আমরা সিস্টেম উন্নয়ন চক্র হিসেবে চিহ্নিত করেছি। কেননা এই প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। তথ্যানুসন্ধান থেকে শুরু করে আবার এটা সাইক্লিক ভাবে ঘুরতে থাকে সবসময়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সিস্টেম উন্নয়ন চক্র। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, এত সময় আমরা প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধাপ নিয়ে কথা বললাম। আর আজকের আলোচনার প্রেক্ষিতে আমি একটা মাত্র নমুনা প্রশ্ন, এমসিকিউ নমুনা প্রশ্ন দেখাচ্ছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। প্রশ্নটা হলো, কোন স্টেটমেন্টের পর সেমিকোলন না দিলে কি ধরনের ভুল হবে? এখানে 4টা অপশন আছে, দেখো। ক, যৌক্তিক ভুল; খ, নির্বাহজনিত ভুল; ডিবাগজনিত ভুল; গ, ব্যাকরণগত ভুল। আসলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্যাকরণগত ভুল। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকের আলোচনার প্রেক্ষিতেই তোমাদের দুটো দলে ভাগ করে ক দলের জন্য কাজ দেওয়া হয়েছে সমস্যা বিশ্লেষণের ধাপ সমূহ আলোচনা করো, যেটা আমরা এত সময় বিস্তারিত আলোচনা করেছি। আর খ দলের জন্য নির্ধারিত কাজ, প্রোগ্রাম ডিজাইনে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত তা দেখাবো। এরপরে মূল্যায়নে কয়েকটা প্রশ্ন দিয়েছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা নিজেরা শিখবে এবং তৈরি করে রাখবে পরীক্ষার জন্য। প্রথমটা হচ্ছে বাঘ কি? বাঘ, বয়াকার গ, ঘ নয়, বাঘ নয়, বাঘ কি? এরপর ডিবাগ কি? প্রোগ্রামে ব্যাকরণগত ভুল বলতে কি বুঝো? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ জরুরি কেন ব্যাখ্যা করো। এখানে 4টা প্রশ্ন দিয়েছি। আর খ দলকে আরো দুটো প্রশ্ন দিয়েছি। এই সব প্রশ্নের উত্তর যদি তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলেই আজকের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। সর্বশেষ একটা বাড়ির কাজ দেওয়া আছে তোমাদের। বাড়ির কাজটা হচ্ছে তোমার বাস্তব জীবনে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপ লিখে রাখবে। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমরা পঞ্চম অধ্যায়ের উপরে এ পর্যন্ত 3টা ক্লাস নিলাম। প্রথম ক্লাস ছিল প্রোগ্রামের প্রাথমিক ধারণা, দ্বিতীয় ক্লাস ছিল অনুবাদক প্রোগ্রাম, আর আজকের ক্লাস নিলাম প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ। এই 3টা ক্লাসে একেবারে প্রোগ্রাম তৈরির প্রাথমিক বিষয় আলোচিত হয়েছে এবং আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি। এর পরবর্তী ক্লাসে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তোমরা যদি এই ক্লাসের মাধ্যমে উপকৃত হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে আমরা ক্লাস নেওয়ার প্রতি আরো বেশি আগ্রহী হতে পারবো এবং উৎসাহী হব। সুতরাং তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো আশা করি কমেন্টসে জানাবে। এছাড়া এই ক্লাসগুলো সবসময় পাওয়ার জন্য অরণ্য ভুবন নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা এই চ্যানেলটিও ভিজিট করতে পারো। তো শিক্ষার্থীরা, আজ আর বেশি কথা বাড়াবো না। তোমাদের সকলের সুন্দর স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।